আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আজকে অনেক দিন পর একটি ব্লগ শেয়ার করার জন্য। চলেন আমি আমার ব্লগে ফিরে যাই। দেখলেন তো আমাদের বাসার রাস্তা কি অবস্থা করেছে কেটে। কি আর বলবো, এই রাস্তাটা হয়েছে বেশ 2-3 বছর হবে, এর বেশি না। এরই মধ্যে কেটে কুটে একদম যা তা অবস্থা। আসলে আমাদের দেশের কথা আর কি বলবো। এতদিন কাটা ছিল, এতদিন রাস্তাটা ঠিক ছিল না, বাট তাও ওদের নজরে আসেনি যে কাজগুলো শেষ করে এখন রাস্তাটা ঠিক আছে। ওরা এখন রাস্তাটা কেটে কুটে একদম যা তা অবস্থা। কী যে করছে আসলে, এখানে তো আসলে কারো কিছু বলারও থাকে না, সরকারি কাজ কেউ কিছুই বলতে পারবে না। আর এত বেশি ধুলোবালি হচ্ছে ঘরের ভেতরে, আমার বারান্দার অবস্থা তো দেখতেই পাচ্ছেন কী পরিমাণ ময়লা হয়েছে। শুধু রাস্তায় কাজ চললেই হতো। এই যে দেখেন আমার বাসার সামনেই ওদের কাজ করার মেইন জায়গাটা, অ্যাকচুয়ালি মানে যে জায়গায় ওরা সব জিনিসপত্র নিয়ে রাখে ওই জায়গাটা আমার বাসার সামনেই। তো কি আর বলবো, রাত নাই দিন নাই সারা দিন কাজ চলতে থাকে, এত সাউন্ড হয় আল্লাহ কি বলবো। এখানে আমার আফনান মিয়া কিছু একটা দেখছিল, ওকে কিছু একটা দেখতে দিয়ে আমি রান্না বান্না করব। এই দিনটা আমি আমার আব্বা আম্মুকে তো বলেছিলাম আমাদের সাথে ইফতার করতে আসার জন্য। অ্যাকচুয়ালি আমার বাসায় আমি তেমন একটা ওদেরকে বলতেও পারি না আসার জন্য, কারণ ছোট বাচ্চার মা, যার জন্য আমার রান্না বান্না করে সবাইকে কাউকে দাওয়াত খাওয়াতে অনেক কষ্ট হয়ে যায়। আব্বু আম্মু তেমন একটা আসে না, কারণ ওনারা বুঝতে পারেন আমার কষ্ট হয়। প্রায় 2 থেকে আড়াই মাস পরে ওনারা আজকে আমার বাসায় আসবেন। একই শহরে থাকি তাও তেমন একটা আসা হয় না। ওই যে আমি 2 দিন পর পর যে ঘুরে আসি, ওনারা আর আসা হয় না। তো এখানে আমি কিছু রান্নার ব্যবস্থা করছিলাম। আমি এখানে বিফ হালিম করব, ওই জন্য আমি চুলায় তেল টেল দিয়ে নিলাম অ্যান্ড পেঁয়াজটাকে ব্রাউন করে নিব। আর যা যা মশলাপাতি লাগে সব দিয়ে দিব। যা বলছিলাম, ওই যে বাবা মার বাসা কাছে থাকলে কি আর হয়, সবসময় তার বাবা মা আসতে পারে না। বাবা মায়ের থাকে সারাক্ষণে কত ধরনের দায়িত্ব, সব বাসা ছেড়ে তো আর আসাও যায় না। আমার একটা সুবিধা হয়েছে কি, আমি সবসময় আব্বু আম্মুর বাসায় যাই, 1 দিন কি 2 দিন পর পরই যেয়ে আমি ঘুরে আসি। আমার থেকে বেশি তো হচ্ছে আফনান আর আফনানের বাবা, আল্লাহ 1 দিন 2 দিন গেলেই হইছে চলো নান্না বাসায় যাব, নান্না বাসায় যাব, এই অবস্থা। এখানে আমি বিফগুলো দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। হালিমের রেসিপি তো আমি আগেও শেয়ার করেছি, এখানেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি হালিমটা রান্না করলাম। আসলে বাবার বাসা পাশে হওয়ার একটা সুবিধা আছে। মন চাইলেও আমি রান্না করলাম না, আমি চলে গেলাম, মামা আমি ফোন দিয়ে বললাম মামা আমি বাসায় আসবো, আমার জন্য রান্না করো। ঠিক আছে চলে আসো। এই যে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, মামা আমি রান্না করব না, আমি বাসায় চলে আসতেছি। রোজা রেখে ইফতার বানাতে কষ্ট হবে, মামা আমি বাসায় আসবো ইফতারি করব। ওকে চলে আসো। মায়েদের কাছে না সব কিছুই পাওয়া যায়, মায়েদের কাছে যে আরামটা পাওয়া যায় মানে ওইটা দুনিয়ার কোনো জায়গাতে পাওয়া যায় না। এখন অবশ্য আমি নিজেও মা হয়েছি। এখানে দেখুন আমার মাংসগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে, হালিমের জন্য যে মাংসটা দিয়েছি। তো এখন আমি ওখানে ডালটা দিয়ে দিব। ডালটা আমি আগে থেকেই হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো যা বলছিলাম, মা বাবার বাসা পাশে থাকলে কত ধরনের যে সুবিধা। শুধু এটা কি, যখন তখন আমি যাচ্ছি, তারপর আমার কোনো প্রয়োজনে ওদেরকে আমি সবসময় কাছে পাচ্ছি। আমার বোনটা তো ঢাকাতে থাকে, ও তো তেমন একটা আসাও হয় না। ও অলমোস্ট 1 ইয়ার 2 ইয়ার পর পর বাসায় আসে। অ্যাকচুয়ালি ওর কাজটাই এমন, ও যেহেতু ডাক্তার, ওর অ্যাকচুয়ালি ছুটি ম্যানেজ করাটা অনেক কঠিন হয়ে যায়। তো বাসার মধ্যে আব্বু আম্মুর সাথে আমার ভাই থাকে, ও হচ্ছে ইঞ্জিনিয়ার, ও এখানেই থাকে আব্বু আম্মুর সাথে। তো আমাদের একটা সুবিধাই বটে যে আমার ভাইটা আমাদের সাথে আছে। আর ছোটোটা তো কুমিল্লাতেই থাকে, ওটা তো আপনারা জানেন। এখানে আমি হালিমের জন্য ডালটা চুলায় দিয়ে দিয়েছি। দেখেন এটা সেদ্ধ হয়ে নিবে। অ্যাকচুয়ালি মেয়েদের জীবনটাই জানি কেমন, ঠিক না? 20 থেকে 25 বছর মা বাবার কাছে বড় হও, মা বাবার কাছে থাকো, হুট করে আরেক জায়গায় বিয়ে হয়ে গেল, তারপর তোমার ওই ঘরে চলে আসতে হবে। ওইটাই তোমার ঘর হয়ে যাবে, তোমার শ্বশুরবাড়িটা। আমার আব্বু সবসময় একটা কথা বলতো, মেয়েরা হচ্ছে পানির মতো, যে পাত্রে ঢালবে ওই পাত্রে জায়গা করে নেবে। এখানে আমি কিছু ছোলা বুটও ভেজে নিয়েছি আব্বু আম্মুর জন্য ইফতারি করার জন্য।
আর এখানে আমি কিছু শাসলিক বানাবো, ওই জন্য আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিব শাসলিকের সাথে দেওয়ার জন্য। তো যা বলছিলাম, আমি কিন্তু একদিক দিয়ে সবসময় চাইতাম আমার যেন একটা মেয়ে হয়। যাক, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ছেলে দিয়েছেন। ছেলে হলে যে বাবা মার কাছে থাকবে ওরকম কোনো কথা নেই, আর মেয়ে হলে যে বাবা মার কাছে থাকবে না দেখে মা বাবার অনেক মন খারাপ থাকবে। আসলে মেয়েদের লাইফটা না এমনই, মানে আমার আম্মু বলে আমি চাই না বাসায় কোনো মেয়ে হোক, কারণ মেয়ে হলে তোমাদের দুজনকে এত কষ্ট করে বড় করলাম, ঠিকই তো তোমরা অন্যের ঘরে চলে গেলা, আমরা তো আর তোমাদের কাছে, তোমরা তো আর আমাদের কাছেই রইলা না। আসলে মারা বেশি কষ্টটা পায়, বাবারা তো সবসময় অফিস থাকে, এই যে বাইরে আসা যাওয়া করে, তো ওনারাও কষ্ট পায়, বাট মায়েদের কষ্টটা একটু আলাদা। সবসময় মায়ের কাছে থেকে বাবা মা তো বাবা মাই, কিন্তু মায়ের কষ্টটা একটু আলাদা। সবসময় মায়ের সংস্পর্শে থেকে হঠাৎ করে মা একা হয়ে যায়। এই তো, এটাই তো মেয়েদের জীবন। তো যা বলছিলাম, আমার আম্মু ঠিক অন্য কারো মেয়ে ছিল, আমার নানা নানুর মেয়ে ছিল। উনিও ওনার আব্বু আম্মুকে ছেড়ে আমাদের কাছে চলে আসছেন। ঠিক তেমনিভাবে আমিও আমার আব্বু আম্মুর মেয়ে, ওদেরকে ছেড়ে এখন আমি আমার নিজের সংসারে আসছি, নিজের সংসার করছি। এটাই হয়তো বা দুনিয়ার বাস্তবতা। এখানে আমি কিছু পেঁয়াজও কেটে নিচ্ছি শাসলিকে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি অনেক বেশি কিছুই করতে পারি না কখনো, কারণ এখানে আমাকে অবশ্য আফনানের আব্বু হেল্প করছে এগুলো কাটাতে, আমি ওইদিকে অন্য কিছু করছিলাম, যার জন্য আফনানের বাবা আমাকে এগুলাতে হেল্প করছিল। সব কিছু তো আর একা হাতে করা যায় না। আফনানের আব্বু তাও ভালো যে সে কিছু কাজ পারে, কিছু হেল্প করে আমাকে, যার জন্য আমার কিছুটা স্বস্তি আর কি। আর আফনানকেও সে কিছুটা সময় দেয়। তো যা বলছিলাম, অনেক সময় দেখা যায় অনেক বাসায় মেয়েদেরকে তেমন একটা প্রায়োরিটি দেওয়া হয় না। আসলে এটা না, ঠিক না। আমাদের আর সবসময় ছেলেদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, আর আমাদের বাসায় সবসময় থেকে আমরা দুই বোনকে সবসময় সব কিছুর ঊর্ধ্বে রেখেছেন আমার আব্বু আম্মু। এখন আমার ভাইরাও আলহামদুলিল্লাহ। আমি মনে করি আসলে প্রত্যেকটা ফ্যামিলিতে মেয়েদেরকে সব কিছুর ঊর্ধ্বে রাখা উচিত, কারণ মেয়েদেরা তো ঠিকই শ্বশুরবাড়িতে চলে যাবে। তো এখানে আমি মাংসগুলো আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, আমি এটার আলাদা একটা ভিডিও দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আমি এটা কিভাবে করেছি। এখন আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো এটার সাথে মিক্সড করে নিব। ভালোভাবে মিক্সড করে নিব, যেহেতু আমি মাংসটা আগে ম্যারিনেট করে রেখেছিলাম, বাট আমি এটা বেশিক্ষণ রাখবো না, এখনই আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। আচ্ছা হ্যাঁ, এটা আমি এয়ার ফ্রায়ারে করে নিব। এটা আমার সেকেন্ড টাইম এয়ার ফ্রায়ার ইউজ করা। এর আগে আমি গতকালকে একটি ভিডিও দিয়েছি যেখানে আমি চিকেনটা এয়ার ফ্রায়ারে দিয়ে করেছিলাম। এখানে আমি কাঠিতে এখন মাংসগুলো সব দিয়ে দিব, কাঠিতে ঢুকিয়ে নেব। আপনারা চাইলে এমনি কাঠি ছাড়াও দিতে পারেন, বাট কাঠিতে দিয়েছি যেহেতু আমি শাসলিকটা বানাবো। এখানে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, মাংস এভাবে করে কিছু বানিয়ে নিব। তো যা বলছিলাম, আমার আব্বু কখনো আমরা মেয়ে দেখে যে না ওরা মেয়ে, ওদেরকে এটা করব না এটা করব না, উল্টা দেখা গিয়েছে কি আমাদের ভাইদের তুলনায় আমাদের বোনদের জন্যই আব্বু সবসময় বেশি খরচ বলেন, যেটাই বলেন, শখ বলেন, আহ্লাদ বলেন, সব কিছুই আব্বু কোনোটাই বাদ রাখে নাই আমাদের জন্য। আলহামদুলিল্লাহ আমরা এরকম আব্বু আম্মু পেয়েছি। আল্লাহ আমাদের আব্বু আম্মুকে নেক হায়াত দান করুক। সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন। এই যে এখানে আমি সবগুলো শাসলিক বানিয়ে নিয়েছি, দেখছেন কত সহজেই শাসলিকগুলো সব বানিয়ে নিলাম। আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। আমি ফার্স্টে তেলটা ব্রাশ করে নিব। খুবই তাড়াহুড়া ছিল ওই দিন, যেহেতু একা হাতে সব করছিলাম, তো কখন কি করব, মানে ওই দিন আব্বু আম্মু চলে আসছিলো, তাও আমার কিছুই করা হয় নাই, তাড়াহুড়া লেগে গিয়েছিল। তো যতটুকু পারা যায় আমি তা করেছি আর কি। অনেক বেশি কিছু তো করতে পারিনি আব্বু আম্মুর মতো,
আম্মু তো প্রতিদিন, আমি যদি ডেলিও যাই, ডেলিও একদম পুরা টেবিলটা ভরে দিবে, যেহেতু ওনার মেয়ের জামাই আসছে বলে কথা, যে আমি এখানে সবগুলো দিয়ে দিব, যে কয়টা ধরবে আমি ওই কয়টাই দিয়ে দিব। তারপর উপরে আমি আবার তেল ব্রাশ করে দিব। একটা সময় ছিল যখন ধরেন আমার কিছু খেতে মন চাচ্ছে, তো আমি মনে মনে ভাবতাম যে আব্বুকে বলবো আমি এটা আনতে। ঠিক আমি বিকালে যখন বাসায় গিয়েছি ভার্সিটি শেষে বাসায় গিয়ে ঘুম থেকে উঠে দেখলাম কি বাবা ওই জিনিসটা নিয়ে চলে এসেছে। তাই আব্বুকে বলতাম তুমি কেমনে বুঝছো আমার যেটা খেতে মন চাচ্ছে? তা আব্বু হাসতো, কিছু বলতো না, বলতো আমি জানি, আমার মনে মনে জানা হয়ে গিয়েছে। এটাই হয়তো বা বাবা মায়ের আদর, কিছু মনে মনে খেতে মন চাচ্ছে, আব্বু সুন্দর মতো বাজার থেকে নিয়ে আসছে। মানে এমনও হয়েছে আমার কিছু একটা খেতে মন যাচ্ছে, আম্মুকে আমি বলিও নি, কিন্তু আমি দেখলাম ভার্সিটি থেকে এসে যে আম্মু ওই জিনিসটাই রান্না করে রেখেছে। তা আমি আম্মুকে বলি আম্মু তুমি কেমনে বুঝছো আমার যেটা খেতে মন চাচ্ছে? তো আম্মু বলতো মা হলে তখন তুমি নিজেও বুঝবা। এখন আসলে বুঝি, ছেলে মেয়েরা মা বাবার জন্য এখন মানে আমি মা হওয়ার পরে এই জিনিসটা আসলে বুঝতে পেরেছি, ছেলে মেয়েরা মা বাবার জন্য অন্যরকম একটা জিনিস। আগে কখনো বুঝিনি। আগে আমাদের সামান্য একটু জ্বর হলে আম্মুকে দেখতাম অস্থির হয়ে যেত। তো আমি বলতাম তুমি এত অস্থির হও কেন? এখানে তো অস্থির হওয়ার কিছু নেই, ভালো হয়ে যাব। তো আম্মু বলতো যখন তুমি মা হবা তখন বুঝবা। এখন আফনানের একটু কিছু হইলে আমি বুঝি কেমন লাগে আমার, ও থেকে কষ্টটা আমার বেশি হয়। সবসময় বলি আল্লাহ তুমি ওর অসুস্থতাগুলো আমাকে দিয়ে দাও, আমার বাচ্চাকে সবসময় ভালো রাখো। এই যে মা হওয়ার পরিণতি। এখানে আমি কিছু ভাজা পোড়া করে নিচ্ছি, পেঁয়াজও ভেজে নেব। এই যে পেঁয়াজও ভাজা হয়ে গিয়েছে, দেখছেন ভিডিওতে কিন্তু খুব সহজে আমার তাড়াতাড়ি কাজ হয়ে যায়, কিন্তু এগুলো করতে অনেক টাইম লাগে। তো সব আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। অ্যাকচুয়ালি আমাদের ভাজা পোড়াটা খাওয়া তেমন একটা উচিত না, বাট তাও আমরা কিন্তু প্রায় ডেলি ভাজা পোড়াটা খাচ্ছি। এখানে আমার অর্ধেক, ওখানে আমি 25 মিনিটের মতো দিয়েছিলাম এয়ার ফ্রায়ারে, তো আমি 10 মিনিট পরে এটা আবার উল্টিয়ে দেব যেন অন্য পাশটা হয়ে যায়। আপনারা এয়ার ফ্রায়ারে করে দেখতে পারেন, খুবই না মানে সামান্য পরিমাণ তেলটা ব্রাশ করে দিবেন জাস্ট, আপনার জিনিসটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর বেশিক্ষণ রাখবেন না, বেশিক্ষণ রাখলে কিন্তু ড্রাই হয়ে যাবে, তখন খেতে আর মজা লাগবে না। তো বুঝে ওভাবে রান্না করবেন। আমি এই রেসিপিটা ফুল ডিটেলসে দিয়ে দেব। আমি আবার উপরে তেল আর সসটা ব্রাশ করে দিচ্ছি যেন উপরে জিনিসটা ড্রাই হয়ে না যায়, একটু বারবার এটা করে দিতে হবে। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এখানে বেগুনিগুলো ভেজে নিব। আচ্ছা আপনারা কি বেগুনি ভাজেন? বেগুনিটা কি অনেক বেশি মোচমোচে হয়? আলহামদুলিল্লাহ আমার বেগুনিটা কিন্তু খুবই মোচমোচে হয়, আমার আব্বু আম্মু খুবই পছন্দ করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একদিন দেখে আমি আপনাদের সাথে বেগুনির রেসিপিটা শেয়ার করব। এখানে আমার বেগুনিটা প্রায় হয়ে গিয়েছে, আমি এটা উঠিয়ে নেব। আমি একটু চেষ্টা করি ভালো মতো তেলটা ছেঁকে নিতে, যেহেতু এমনিই তেলের খাবার খাচ্ছি, আর এক্সট্রা তেল যদি রয়ে যায় জিনিসটা তেল চিটচিটে হয়ে যাবে। আপনারাও চেষ্টা করবেন ভালো মতো তেলটা ছেঁকে নিতে। এখানে আমার মোটামুটি সবগুলা ভাজা পোড়া হয়ে গিয়েছে, যা পেরেছে একা হাতে করেছে। এখানে আফনানের আব্বু আমাকে হেল্প করছে শরবত বানাতে। এটা অ্যাকচুয়ালি তার ডেইলি রুটিনের মতো হয়ে গিয়েছে, শরবতের কাজটা তার, আর সালাদ তুলাদ কেটে নিয়ে সে, আর বাদ বাকিগুলো আমি করি। আপনারা অবশ্যই বাসায় যে থাকে তাকে হেল্প করবেন, কারণ কখনোই ইফতারি রেডি করাটা শুধু একজনের দায়িত্বের মধ্যে পড়ে না, সবাই মিলেমিশে করলে একজনের উপর কখনোই চাপটা পড়ে না। এখানে আমি দই চিড়াও করে নিয়েছি আব্বুর জন্য, আব্বু দই চিড়াটা পছন্দ করে। আপনারা সবসময় চেষ্টা করবেন যে রান্না বান্না করে তাকে ইফতারের কাজে হেল্প করতে, কারণ রোজা কিন্তু সেও রেখেছে, শুধু আপনি রাখেননি, সেও কিন্তু রোজা রেখে সব কাজ করছে। তো আপনার সহধর্মিনীর যদি একটু সাহায্য হয় তাহলে দেখবেন সে কিন্তু কাজটা খুব সহজে আনন্দের সাথেই করবে। এখানে আফনান মিয়ার রোজা টোজা শেষ, ইফতার করে নিচ্ছে। যাই হোক, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশেই থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।